আমার প্রিয় ও স্নেহের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, একের দাগে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি বেছে নাও যে কোনো 18টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 18 = 18। প্রথম, পৃথিবীতে দিন রাত্রির পরিবর্তনের কারণ পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরছে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। পৃথিবীর আকৃতি গোলাকার। পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথ। উত্তর হবে পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরছে। পরের প্রশ্ন, সম্পূর্ণ মেঘলা আকাশের মেঘাচ্ছন্নতা 25%, 75%, 100% না 50%? উত্তর হবে 100%। তাহলে সম্পূর্ণ মেঘলা আকাশের মেঘাচ্ছন্নতা হচ্ছে 100%। পরের প্রশ্ন, বায়ুর গতিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার, অ্যানিমোমিটার, বাত পতাকা না হাইগ্রোমিটার? উত্তর হবে অ্যানিমোমিটার। তাহলে বায়ুর গতিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার। পরের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 92 কোটি কিমি, প্রায় 94 কোটি কিমি, প্রায় 96 কোটি কিমি, প্রায় 98 কোটি কিমি? উত্তর হবে প্রায় 96 কোটি কিমি। পরের প্রশ্ন, ব্রাজিলের ওপর দিয়ে নিরক্ষরেখা, মকরক্রান্তি রেখা, দ্রাঘিমা রেখা না কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে? উত্তর লিখবে মকরক্রান্তি রেখা। সূর্যের আপাতত বার্ষিক গতিপথকে রবিমার্গ, ছায়াপথ, কক্ষপথ না অক্ষ বলে? উত্তর হবে রবিমার্গ বলে। প্রশ্ন, বায়ু দূষণ কমাতে প্রচুর পরিমাণে অরণ্য ধ্বংস, অরণ্য সৃজন, শিল্পায়ন, কৃষিকাজ করা হচ্ছে? উত্তর হবে অরণ্য সৃজন। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন, এটা বিশ্ব উষ্ণায়ন হবে। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড না হাইড্রোজেন? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাতাসে শব্দ তরঙ্গের গতি হয়। অপশান রয়েছে 329, 330, 331 না 332 মিটার পার সেকেন্ড? উত্তর হবে 331 মিটার পার সেকেন্ড। প্রশ্ন, রেজার পিন তৈরি হয় সিঙ্কোনা, সর্পগন্ধা, বাসক না তুলসী থেকে? উত্তর হবে সর্পগন্ধা। গঙ্গা নদীর তীরে যে শহর গড়ে উঠেছে তা হলো মুম্বাই, কলকাতা, গুয়াহাটি না ভোদ্রা? উত্তর হবে কলকাতা। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম শহরটি হলো কলকাতা, রাজস্থান, মুম্বাই না দিল্লি? উত্তর হবে মুম্বাই। পরের প্রশ্ন, পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহের নাম মেঘনা, হুগলি, তিস্তা না তোর্ষা? উত্তর হবে মেঘনা। প্রশ্ন, মৌসুমী কথাটি কোন শব্দ থেকে এসেছে? আরবি, ফার্সি, পার্সি না পর্তুগিজ? উত্তর হবে আরবি। পরের প্রশ্ন, পার্বত্য অঞ্চলের হিউমাসযুক্ত ঢালু জমি ধান, তুলো, গম না চা চাষের উপযুক্ত? উত্তর হবে চা চাষের উপযুক্ত। প্রশ্ন, সোনালী তন্তু বলা হয় ধান, গম, পাট না কার্পাসকে? উত্তর হবে পাটকে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো ভিল, সাঁওতাল, গণ্ড না কোল? উত্তর হবে গণ্ড। পরের প্রশ্ন, জনসংখ্যার মানচিত্র হলো প্রাকৃতিক, রাজনৈতিক, বিষয়ভিত্তিক না সামাজিক মানচিত্র? উত্তর হবে বিষয়ভিত্তিক। পরের প্রশ্ন, মানচিত্রে পাহাড় হাইপেন পর্বত দেখানো হয় নীল, সবুজ, খয়েরি না লাল রং দ্বারা? উত্তর হবে খয়েরি। পরের প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, রেনগজ না ব্যারোমিটার? উত্তর হবে রেনগজ। পরের প্রশ্ন, প্রভাতে সূর্যোদয়ের কিছু আগের অবস্থাকে বলে সন্ধ্যা, উষা, গোধূলি না মধ্যাহ্ন? উত্তর হবে উষা। প্রশ্ন, মরু অঞ্চলের মাটিতে ধান, মিলেট, গম না পাট চাষ ভালো হয়? উত্তর হবে মিলেট চাষ ভালো হয়। 2-এর দাগে রয়েছে, 2-এর 1-এ রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ড্যাশ ঋতুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে? উত্তর লিখবে শীত ঋতুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। পরের প্রশ্ন, কর্ণাটকের ব্রহ্মগিরি থেকে ড্যাশ নদীর উৎপত্তি হয়েছে? উত্তর লিখবে কাবেরী। পরের প্রশ্ন, কোণারক ভারতের একটি ড্যাশ স্থান? উত্তর লিখবে পর্যটন। পরের প্রশ্ন, কানে কানে কথা বলার তীব্রতা ড্যাশ ডেসিবেল? উত্তর হবে 20। পরের প্রশ্ন, ড্যাশ শক্তি ব্যবহারে বায়ু দূষণ হ্রাস পায়? উত্তর লিখবে অপ্রচলিত। পরে হচ্ছে 2.2, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো যে কোনো 3টি। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। বাম দিকে দিয়েছে সূর্যোদয়ের দেশ, কক্ষপথ আর মেমসন, আর ডান দিকে তোমাদের দিয়েছে জ্যোতিষ্কদের নিজেদের পথ, হাইগ্রোমিটার আর জাপান। তাহলে উত্তরে দেখে নাও, সূর্যোদয়ের দেশ হবে জাপান, কক্ষপথ হবে জ্যোতিষ্কদের নিজেদের পথ, মেনসন হবে হাইগ্রোমিটার। পরে রয়েছে 2.3, নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো যে কোনো 3টি।
প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, 60-এর দশকে ভারতের কৃষিতে যে বিরাট পরিবর্তন আসে তাকে বলে সবুজ বিপ্লব। উত্তর হবে শুদ্ধ। প্রশ্ন, মানচিত্রের দূরত্ব এবং বাস্তব দূরত্বের অনুপাতকে বলে স্কেল। উত্তর হবে শুদ্ধ। প্রশ্ন, রাগি চাষে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। উত্তর হবে ভুল, তাহলে আমরা অশুদ্ধ লিখব। পরের প্রশ্ন, মৃত্তিকা মানচিত্র একটি প্রাকৃতিক মানচিত্র। উত্তর হবে ভুল, তাহলে আমরা অশুদ্ধ লিখব। প্রশ্ন, 26শে জানুয়ারি দিনটিকে বলা হয় সাধারণতন্ত্র দিবস। উত্তর হবে ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। পরে হচ্ছে 2.4, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো তিনটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে? উত্তর লিখবে বনভূমিকে। পরের প্রশ্ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর লিখবে ডেসিবেল। পরের প্রশ্ন, আর্থ আওয়ার কবে চালু হয়? উত্তর লিখবে 2007 সালে 31শে মার্চ। পরের প্রশ্ন, মৌসুমি জলবায়ুর প্রভাবে কোন শ্রেণীর বৃষ্টিপাত হয়? উত্তর লিখবে শৈলক্ষেপ বৃষ্টিপাত বা শৈলক্ষেপ শ্রেণীর বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন 3 দাগে রয়েছে অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, জিওড বলতে কী বোঝো? উত্তর লিখবে জিওড কথাটির আক্ষরিক অর্থ হলো পৃথিবীর সদৃশ্য। জিও শব্দের অর্থ পৃথিবী, আর ইওডস কথার অর্থ বা শব্দের অর্থ হচ্ছে দর্শন। পৃথিবীর আকৃতির সঙ্গে কমলালেবু, নাশপাতি, আপেল এর সঙ্গে কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতির সঙ্গে অন্য কোনো আকৃতির মিল নেই। অর্থাৎ এক কথায় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওড বলা হয়। প্রশ্ন, পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? উত্তর লিখবে পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর এই কক্ষপথ যে তলে অবস্থান করছে তাকে পৃথিবীর কক্ষতল বলে। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। পরে রয়েছে অ্যালবেডো কাকে বলে? উত্তর লিখবে আগত সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা, মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। প্রশ্ন, ডেসিবেল ও ডেসিবেল মিটার বলতে কী বোঝো? উত্তর লিখবে শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। আলেকজান্ডার গ্রাহাম বেল যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন তার নামানুসারে ডেসিবেলের নামকরণ হয়েছে। আর যে যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয় সেটিকে ডেসিবেল মিটার বলে। ডেসিবেল মিটারের স্কেলের মাত্রা 1 থেকে 140 ডেসিবেল পর্যন্ত প্রকাশ করা হয়। পরের প্রশ্ন, মানচিত্র বলতে কী বোঝো? উত্তর লিখবে বৃহৎ পরিসরের কোনো স্থানকে ক্ষুদ্র আকারে একটি নির্দিষ্ট স্কেল, দিক, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এবং প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে একটি কাগজের ওপর চিত্রিত করা হয়। এইভাবে অঙ্কিত মানচিত্রকে বা চিত্রকে এইভাবে অঙ্কিত চিত্রকে মানচিত্র বলে। পর হচ্ছে, ভারতকে নদীমাতৃক ও কৃষিভিত্তিক দেশ বলা হয় কেন? উত্তর লিখবে ভারতে অনেক ছোট বড় নদী দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাহিত হয়েছে, যা এখানকার মানুষের জনজীবন, কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থা, জলবিদ্যুৎ উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। তাই ভারতকে নদীমাতৃক দেশ বলে। প্যারা চেঞ্জ করে লিখব অন্যদিকে ভারতের 60% মানুষ কৃষিজীবী এবং মোট জমির প্রায় 53% কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়। জাতীয় আয়ের 44% কৃষি ও কৃষি সহযোগী কার্যকলাপ থেকে আসে। এছাড়া কৃষিজ দ্রব্য উৎপাদনের পরিমাণ ও প্রকৃতির ওপর নির্ভর করে অর্থনৈতিক পরিকল্পনার রূপরেখা নির্ধারিত হয়। এই জন্য ভারতকে কৃষিভিত্তিক দেশ বলা হয়। প্রশ্ন, গ্রিন হাউস কী অথবা রয়েছে সবুজ ঘর কী? তো লিখবে শীতপ্রধান দেশে অতি তীব্র শীত থেকে শাকসবজিকে বাঁচানোর জন্য এক বিশেষ ধরনের কাচের ঘর তৈরি করা হয়, তাকে সবুজ ঘর বা গ্রিন হাউস বলে। সূর্য থেকে আগত সৌরকিরণ ক্ষুদ্র তরঙ্গরূপে এই কাচের ঘরের ভিতর সহজেই প্রবেশ করতে পারে, কিন্তু সমপরিমাণ তাপ ওই কাচের ঘরের ভিতর থেকে বেরিয়ে যেতে পারে না। ফলে কাচের ঘরের ভিতরে সর্বদাই একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা সম্ভব হয়।
পরে রয়েছে অনধিক 50টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 গুণ 4 সমান সমান 12। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম, মালভূমি অঞ্চলে রাত্রির দিকে তাপমাত্রা কমে যায় কেন? উত্তর লিখবে, কোনো অঞ্চলের তাপমাত্রার হ্রাস বৃদ্ধি সাধারণত সেই অঞ্চলটি কোন শিলায় গঠিত বা সেই অঞ্চলে কী ধরনের মাটি আছে তার উপর নির্ভর করে। যদি শিলার বা মাটির উত্তাপ গ্রহণ বা ধারণ ক্ষমতা বেশি হয় তবে অঞ্চলটি এটা হবে উষ্ণ হয়। আর শিলা বা মাটির তাপ গ্রহণ বা ধারণ ক্ষমতা কম হলে অঞ্চলটি কম উষ্ণ, হস্যু মূর্ধন্যশয় হবে নয়, হস্যু মূর্ধন্যশয় নয়, উষ্ণ হয়। তোমরা অবশ্যই ঠিক করে নেবে। মালভূমি অঞ্চল সাধারণত লাল বা ল্যাটেরাইট মাটি এবং আগ্নেয় বা রূপান্তরিত শিলায় তৈরি হয়। দিনের বেলায় এই শিলা বা মাটি উত্তপ্ত হয়, কিন্তু সূর্যাস্তের পরে তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে, তাই রাতের দিকে মালভূমি এলাকায় তাপমাত্রা হ্রাস পায়। পরের প্রশ্ন, শব্দদূষণ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা সংক্ষেপে লেখো। শব্দদূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি হলো: 1. ক্ষতিকারক শব্দ উৎসগুলিকে নিয়ন্ত্রণ করা দরকার, শব্দবাজি ব্যবহার নিষিদ্ধ করা। 3. পথের রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে, নিঃশব্দ অঞ্চল সুরক্ষিত রাখতে হবে, উন্নত মানের সাইলেন্সার ব্যবহার করা উচিত, ব্যক্তিগত গাড়ির হর্ন নিয়ন্ত্রণ করা উচিত, কানে শব্দ নিরোধক যন্ত্র ব্যবহার করা, সাউন্ড বক্স ডিজে মাইকে নিয়ন্ত্রণ করা দরকার, ব্যক্তিগত ও পারিবারিক অনুষ্ঠানে শব্দবিধি অনুসরণ করা উচিত, মিষ্টি ও মৃদু শব্দ উৎপাদনকারী আধুনিক প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করতে হবে, ঘরের দেওয়ালে পুরু কাচ ও পাথর ব্যবহার করতে হবে, মোটরযান আইন কঠোরভাবে মেনে চলতে হবে, সড়কপথ প্রশস্ত ও পথ নির্দেশক চিহ্ন ব্যবহার করতে হবে। সর্বোপরি শব্দদূষণ সম্পর্কিত কেন্দ্রীয় আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। পরে হচ্ছে বায়ু দূষণের ফলাফলগুলি উল্লেখ করো। বায়ু দূষণের ফলাফলগুলি হলো: 1. বায়ুমণ্ডলের গড় উষ্ণতা বৃদ্ধি। 2. ওজোন স্তরের গর্ত সৃষ্টি, অ্যাসিড বৃষ্টি হয়। 4. ধোঁয়াশা সৃষ্টি হয়। 5. সর্দি কাশি হাঁচি শ্বাসকষ্টের প্রকোপ বৃদ্ধি পায়। 6. কীটপতঙ্গের জীবাণু সংখ্যা বৃদ্ধি পায়। 7. কৃষিজ ফসলের উৎপাদন কমে যায়। 8. গ্রিনহাউস গ্যাসের আধিক্য হয়, ফলে পরিবেশে উষ্ণতা বাড়ে। 9. স্বাভাবিক উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পায়, গাছের ক্লোরোসিস ও নেক্রোসিসের প্রভাব বৃদ্ধি পায়, পাখিসহ অন্যান্য জীবজন্তুর অপমৃত্যু ঘটে। পরে হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত আলোচনা করো, বা সংক্ষেপে শৈলক্ষেপ বৃষ্টিপাত আলোচনা করো। উত্তর লিখবে, বায়ু জলাভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গ্রহণ করে। উত্তর লিখবে, বায়ু জলাভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহের গতিপথে কোনো পর্বত আড়াআড়িভাবে অবস্থান করলে ওই বায়ু পর্বতের গা বেয়ে ওপরে উঠে যায় এবং সেখানে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। শৈল মানে পাহাড়। ওই বায়ু যখন পর্বত অতিক্রম করে বিপরীত দিকে অর্থাৎ অনুবাদ ঢালে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্প কমে যাওয়ার জন্য বৃষ্টিপাত বিশেষ হয় না। এইরূপ স্বল্প বা প্রায় বৃষ্টিহীন অঞ্চলকে বৃষ্টিছায়া অঞ্চল বলে। ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল ও সংলগ্ন অংশে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? উত্তর লিখবে, আটলান্টিকা পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড। এই মহাদেশ কোনো দেশের অধীন নয়। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টি দেশের 100টিরও বেশি গবেষণা কেন্দ্র এই মহাদেশে আছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করছে। 1951 সালের আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে সব রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে, কিন্তু সব পরিকল্পনা ও গবেষণা শক্তির উদ্দেশ্য হতে হবে।
এখানকার প্রাকৃতিক সম্পদের ওপর কোনো দেশের নিজস্ব অধিকার থাকবে না। সব দেশকে এই মহাদেশের জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য দায়িত্ব পালন করতে হবে। এই সকল কারণে আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন, মানচিত্র স্কেলের গুরুত্ব আলোচনা করো। মানচিত্র স্কেলের গুরুত্ব অপরিসীম। স্কেলের ব্যবহারগুলি হলো: 1. স্কেলের সাহায্যে মানচিত্র অঙ্কন করা হয়। 2. স্কেলের আয়তন ছোট বড় করে ক্ষুদ্র ও বৃহৎ স্কেলে মানচিত্র অঙ্কন করা হয়। মানচিত্রে বিভিন্ন স্থানগুলির মধ্যে পারস্পরিক দূরত্ব নির্ণয়ের জন্য স্কেল ব্যবহৃত হয়। 4. স্কেলের সাহায্যে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে এই দুটি স্কেলের মধ্যে দূরত্ব সম্পর্কে ধারণা করা যায়। 5. মানচিত্রে অঙ্কিত নদী, রাস্তা, রেললাইন প্রভৃতির দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপা যায়। পরের প্রশ্ন, ওজন গহ্বর কিভাবে সৃষ্টি হয়? উত্তর লিখবে, গ্রিক ভাষায় ওজন কথাটির আক্ষরিক অর্থ টু স্মেল। 1840 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্কোনবি সর্বপ্রথম ওজোন স্তরের অস্তিত্ব প্রমাণ করেন। তাহলে 1840 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্কোনবি সর্বপ্রথম ওজোন স্তরের অস্তিত্ব প্রমাণ করেন। এটি নীল রঙের ও মৎস্য গন্ধযুক্ত একটি গ্যাসীয় স্তর, যা বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের 20 থেকে 25 কিমির মধ্যে অবস্থান করছে। উল্লেখ্য, 3টি অক্সিজেন পরমাণু নিয়ে একটি ওজোন অণু গঠিত থাকে। পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যাবলীর ফলে ওজোন স্তরের ঘনত্ব ক্রমশ হ্রাস পায়। ওজোন স্তরের কোনো অংশের ঘনত্ব 200 ডপসন ইউনিটের নিচে নেমে আসে, তখন সেখানে ওজোন স্তরের ক্ষয় শুরু হয়। এই ক্ষয় থেকেই ওজোন গহ্বর সৃষ্টি হয়। উল্লেখ্য, বিজ্ঞানী ফরম্যান সর্বপ্রথম আন্টার্কটিকা মহাদেশের ওপর ওজোন গহ্বরের অস্তিত্ব লক্ষ্য করেন। পরের প্রশ্ন, জলচক্র বলতে কী বোঝো? তাহলে জল যে সবসময় তরল পদার্থ হিসাবে পৃথিবীতে পাওয়া যায় এমন নয়। কখনো মেঘ, কখনো জমাট বাঁধা বরফ, কখনো জলীয় বাষ্প, কখনো বৃষ্টি, শিলাবৃষ্টি, আবার কখনো তুষারপাত, শিশির, স্লিট, এইরকম বিভিন্ন রূপেই জল আছে। তাই কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় বা গ্যাসীয় থেকে তরলে পরিণত হয়ে চক্রাকার আবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের পরিমাণ অটুট থাকে। এই প্রক্রিয়াকে জলচক্র বলে। পৃথিবীর বেশিরভাগ জায়গা নিয়েই জলচক্র সম্পন্ন হয়। সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলের ধূলিকণাকে আশ্রয় করে মেঘ রূপে আকাশে ভেসে বেড়ায় এবং বৃষ্টিরূপে ঝরে পড়ে। এই ঝরে পড়া জল আবার বাষ্পীভূত হয়। উঁচু পার্বত্য জল জমে বরফ হয়। 5 দাগে রয়েছে অনধিক 80 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 করে। 5 গুণ 4 সমান সমান 20। প্রথম, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। পরে রয়েছে পার্থিব বিপর্যয় কী, তার সঙ্গে রয়েছে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কী কী। পরের প্রশ্ন, কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। তার সঙ্গে রয়েছে চা উৎপাদক দুটি রাজ্যের নাম লেখো। পরের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার ভূমিকা লেখো। তার সঙ্গে রয়েছে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। 3+2। পরের প্রশ্ন, ভারতে কত ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ও কী কী। তার সঙ্গে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। 2+3। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।